উপন্যাস অন্তরাত্মা সিজন 2 লিখেছেন আফরিন শিকদার। পর্ব সংখ্যা 4। সারাদিন হসপিটালে কাটানোর পরে স্নেহা আর লাজুককে রিলিজ করিয়ে সন্ধ্যায় বাড়ি নিয়ে আসা হয়েছে। সুমি মির্জা এত সময় দৌড়ে দাঁড়িয়েছিল মেয়ে দুটোর আসার অপেক্ষায়। লাজুক স্নেহাকে বাড়ি আনার পরই সুমি মির্জা ফুঁপিয়ে কেঁদে ওঠেন। বাড়ির সকল সন্তানগুলো তার কাছে আত্মার সমান। এতদিনে যাদের গায়ে ফুলের টোকা অবধি দেয়নি, আজ রাগে ছোট মেয়েটাকে কি মারটাই না দিল। সোফায় পা তুলে বসে আছে লাজুক। শরীরের জায়গায় জায়গায় ক্ষত, ফুলে উঠেছে অনেকখানি। স্নেহা বসে আছে লাজুকের পাশে, মাথায় ব্যান্ডেজ করা। লাজুক ঘাড় উঁচিয়ে এদিক ওদিক তাকাচ্ছে বারবার। বড় ভাইজানের সাথে জরুরি কথা আছে তার। সুমি মির্জা ধীর পায়ে মেয়ে দুটোর পাশে এগিয়ে আসে। স্নেহার পাশে বসে কাটা জায়গায় আলতো হাত ছুঁয়ে দেয়। চোখ দুটো ছলছলে তার। স্নেহা মৃদু স্বরে বলে, আমি ঠিক আছি বড় আম্মা, তুমি কেঁদো না তো। কান্না যেন বাদ সাধে না তার। সুমি মির্জা ফুঁফিয়ে কেঁদে ওঠে। স্নেহা হাত দিয়ে মুছিয়ে দিই বড় আম্মার চোখের পানি। সুমি দীর্ঘশ্বাস ছেড়ে তাকায় লাজুকের পানে। মায়ের চোখাচোখি হতেই লাজুক মুখ ঘুরিয়ে নেয় অন্যদিকে। সুমি মির্জা উঠে গিয়ে মেয়ের পাশটায় বসে। মুখে হাত দিয়ে আদুরে স্বরে বলে, খুব ব্যথা পেয়েছো আম্মাজান? লাজুক গাল ফুলিয়ে নেই। সুমি আবার বলে, আম্মা কি তোমারে কখনো মারে? কেন দুষ্টামি করো বলো তো? আব্বা আম্মারা কত ভালোবাসেন তোমায়। রাস্তাঘাটে মারামারি করা কি মেয়েদের শোভা পায়? বাজারে সবাই বলছে আহাদ মির্জা মেয়ে বকাটে, লজ্জা শরমের মাথা খেয়ে মারামারি করে রাস্তাঘাটে। এমন মেয়েকে বিয়ে দিবে কিভাবে? কেউ করবে না ওই মেয়েকে বিয়ে। লাজুক গম্ভীর গলায় বলে, কে বলেছে? অনেকে বলেছে। নাম কও। নাম শুনে কি করবে? শিলা কি জওয়ানির মতো উট চুলের গুছাও ছিঁড়ে দিয়ে আমু। ছি ছি, এসব কি কথা? তুমি মির্জা বাড়ির মেয়ে, আর যেন কখনো মারামারি করতে না দেখি। এখন খাবার আনবো, খাবার খাইয়া ঔষধ খাইয়া নিবা। খামো না তোমার বাড়ির খাবার। মারছো না আমারে? এত ব্যথা পাইছি তুমি তবুও মারছো আমারে। একটু মায়া লাগেনি তোমার। এখন আদর দেহানো লাগবো না। তোমার খাবার তুমি খাইয়া লও যাও। খাইতে হবে না আম্মাজান, এই দেহ তোমার জন্য কে আনছে। আহাদ মির্জা হাতের প্যাকেটগুলো উঁচু করে ধরে কথাগুলো বলে। সাদা পলি ব্যাগে কাচ্চি ভাইয়ের কয়েকটা প্যাকেট। আহাদ মির্জা প্যাকেটগুলো নিয়ে এগিয়ে আসে। লাজুক স্নেহার মাঝে বসে মৃদু হেসে বলে, তোমাদের জন্য কাচ্চি এনেছি। এবারই খাবার রাতে খাওয়ার দরকার নেই, অহন এটা খাইয়া নিবা কেমন? লাজুকের মুখে হাসি। সে খুব খুশি সে কাচ্চি পেয়ে। তবে মুখখানা গোমড়া করে বলে, খাবো না। কেন? রাগ করেছি আমি? রাগ করে না আম্মা, তোমার জন্য রোস্ট লইয়া আনছি। লেগ পিস, সিনার পিস সব আনছে। তোমরা তিন বোন মিল্লা মজা কইরা খাবে। বাজারে কেডাই নাকি বলছে আমার বিয়ে হবে না, কেউ আমারে বিয়ে করবে না। তাদের তুমি কিছু কও নাই কেন আব্বাজান? কারণ আমার আম্মা জানের তো বিয়ে দিব না। আমার আম্মা জান কি আমাদের ছেড়ে থাকতে পারবে? বিয়ে যেখানে দিমু না তখন প্রতিবাদ কেন করব? প্রতিবাদ না করে ভালা করছি না? না। কেন না? আমি বিয়ে করুম। মেয়ের কথায় আহাদ মির্জা তবদা খাই গলা খাকারি দিয়ে এদিক ওদিক তাকায়। মুখে জোরপূর্বক হাসি রেখে বলে, আচ্ছা বিয়ে দিমু, তুই এই বাড়িতে রাইখা দিমু। জামাইকে ঘর জামাই বানামু কেমন? আচ্ছা, তুই আমাদের কিন্তু এ বাড়ির সবচেয়ে ভালো রুম দেওয়া লাগবে। আচ্ছা দিমুনে। কোন রুম লাগবে খালি কও। উপরে তালাক মির্জার রুম। ছি ছি, বড় ভাইকে কেউ এসব নামে ডাকে? তোমারে ওর রুম দিতে যাবো কেন? তার থেকে ভালো রুম বানাইয়া দিমু। না, আমার ওই রুমই লাগবে। আচ্ছা তখন দেখা যাবে। ওইহন খাইয়া লও। আহাদ মির্জা প্লেটে খাবার বেড়ে গলা উঠিয়ে ডাকে চিত্রাকে। বাবা ডাকে চিত্রা নিচে নেমে আসে। আহাদ মির্জা তিন মেয়েকে পাশে বসিয়ে নিজ হাতে খাবার খাইয়ে দেয়। খাওয়ানো শেষে লাজুক আর স্নেহাকে ওষুধ খাইয়ে উঠে দাঁড়ায়। মৃদু হেসে বলে, এবার উপরে গিয়ে তিনজন রেস্ট করো। আজ আর পড়তে হবে না। কাল থেকে পড়তে বসবা। রাজুকের খুশি ধরে না আর। পড়াশোনায় বড্ড ফাঁকিবাজ সে। এমন ছাড় পেয়ে খুশিতে নাচতে নাচতে উপরে চলে যায়। বিছানায় গা এলিয়ে বসে আছে স্নেহা। লাজুক মাঝামাঝি আরাম করে বসেছে। চিত্রা সোফা থেকে উঠে দাঁড়ায়।
লাজুকের পাশে এসে বসে ভারী গলায় বলে, কেন মারামারি করতে গেছিলি? বাড়িতে এসে মারগুলো কার পিঠে পড়ল? তোর দুষ্টুমি বন্ধ হবে কবে লাজুক? জানিস সবাই ভিডিও করে রেখেছে। ওগুলো যদি ফেসবুকে ভাইরাল করে দেয় তখন কি হবে? করলে করবে। শিলাকে যাওয়ানির কত বড় সাহস! ও কালু মানিকের ঠোঁটে চুমু খায়। কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই চমকায় স্নেহা চিত্রা। দুজনে নড়েচড়ে বসে। স্নেহা ব্যস্ত গলায় শুধায়, কি বললি? ভাইজানকে চুমু খেয়েছে শিলা? লাজুক হাস্যচোখ মাথা দোলায়। চিত্রার কথাটা অবিশ্বাস্য লাগে। আরহামকে কোনো মেয়ে চুমু খাবে সর্বসম্মুখে, এমন কথা তার বিশ্বাস হয় না। ভারী গলায় বলে, মিথ্যা বলবি না লাজুক। ভাইজানকে কোনো মেয়ে চুমু খেয়েছে এটা আমার বিশ্বাস হয় না। স্নেহা চিত্রাকে থামিয়ে লাজুককে শুধায়, ভাইজান কিচ্ছু বলেনি? দেখলে তো বলবে। দেখিনি মানে? এই তো বললি ঠোঁটে চুমু খেয়েছে। ঠোঁটে চুমু খেলে দেখবে না কিভাবে? পোস্টারে যে ছবি আছে ওই ছবির উপর চুমু খেয়েছে। চোখ পাকিয়ে তাকায় আবার চিত্রা। রাগী স্বরে বলে, পোস্টারে চুমু খেয়েছে বলে তুই রাস্তায় ফেলে মারবি? এখন আরহাম ভাইয়ের পোস্টার কমে গেল না। শিলার বাবা মা আরহাম ভাইকে ভোট দিবে ভেবেছিস? না দিলে না দিবে। আমি একাই দিমু 5টা। তুই ভোটার হোস নাই লাজুক। আর একা 5টা ভোট দিবি কেমনে? আমার ভোট আমি দিমু। যত খুশি তত দিমু। দেহি কে আটকাই। তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে ফটাফট বলে ফেলো। আমি এখন বের হব। বের হবি মানে? এই শরীর নিয়ে কোথাও যাওয়া চলবে না। আমা কিন্তু আবার রেগে যাবে লাজুক। ভাইজানের রুমে যাব। আমি ওখানে ঘুমাবো রাতে। কোনো দরকার নেই। তুই ভাইজানকে বিরক্ত করবি। চুপচাপ বিছানায় শুয়ে পড়। লাজুক বোনের কথায় পাত্তা দেয় না। বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। বাইরে বের হওয়ার আগে আখিল রুমে প্রবেশ করে। হাতের কটা প্যাকেট বিছানার উপর রেখে আর চোখে তাকায় স্নেহার দিকে। আখিলের আগমনে স্নেহা কেমন উকসুক করছে। চিত্রা ব্যস্ত গলায় শুধায়, কিছু বলবেন ভাইজান? আখিল গলা ঘাকারি দিয়ে বলে, হুম, বলো কি বলবে। আখিল লাজুক স্নেহার দিকে তাকিয়ে বলে, এখন ঠিক আছিস তোরা? লাজুক হাসিচোখ মাথা তুলে, এখন ভালো আছি। আর স্নেহা? স্নেহা চিবুক নিচু ঝুঁকিয়ে শান্ত গলায় বলে, ভালো আছি। আখিলের চোখ স্নেহার ব্যান্ডেজের দিকে। সুস্থ মেয়েটাকে না চাইতেও কেমন আঘাত করে ফেললো। সে তো চায়নি স্নেহাকে আঘাত করতে। মুলায়ম স্বরে বলে, 3টা প্যাকেটে 3 জনের জন্য শাড়ি আছে। কাল পরবো পরে দাওয়াত খেতে যাওয়ার সময় 3.5টা পরিস তোরা। চিত্রার চোখ দুটো চকচকে। বিছানার উপর থেকে ব্যাগগুলো হাতে তুলে নিয়ে 3.5টা দেখে নেই। তার পছন্দের সাদা বুটিক্সের শাড়ি, আকাশি রঙের সুতা ডলার আর মিররের কাজে শাড়িটার সৌন্দর্য আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আখিল বলে, সাদা শাড়ি চিত্রার, লাল শাড়ি আমার লাজুক সোনার, আর নীল শাড়ি স্নেহার। স্নেহা ছলছল নয়নে তাকায়। চিত্রা শান্ত স্বরে বলে, ভাইজান আমার আর লাজুকের পছন্দের কালারের শাড়ি এনেছো, কিন্তু স্নেহার ব্যাপারে উল্টো কেন? ও তো কালো রং বেশি পছন্দ করে। স্নেহা বাধা দিয়ে বলে, না না, নীল রং আমার বেশি পছন্দ। আমি এই শাড়িটাই পরবো। চিত্রা ভ্রুযুগল গুটিয়ে নেয়। স্নেহার নীল রং একদমই পছন্দ নয়। তবে আজ কেন বলছে তার নীল রং পছন্দ? আখিল গলা খাকারি দিয়ে বলে, এটাতেই মানাবে ওকে। চিত্রা লাজুক চট করে তাকায় বায়ের পানে। আখিল বোনদের চাহনি বুঝে থমথম খায়। উল্টো কোনো কথা না বলে হনহনিয়ে বেরিয়ে যায় রুম থেকে। স্নেহা মুখের আদলে লাজুক আভা। চিবুক নিচে ঝুঁকিয়ে ফেলেছে। সকাল হতেই লাঠিসোঁটা নিয়ে দলের ছেলেপেলেরা ভিড় জমিয়েছে বাজারে। রাগে হিস হিস করছে পথ থেকে। গত 2 দিন ধরে লাগানো আঠামের সবগুলো পোস্টার ছিঁড়ে ঝুলছে, আবার কোনো কোনো পোস্টারে লাগিয়ে রাখা গোবর। বিষয়টা দলীয় কেউ সহজভাবে নিতে পারছে না। তাদের ধারণা, বিরোধী দলের লোক শত্রুতার জের ধরে আঠামের সবগুলো পোস্টার এভাবে ছিঁড়ে ফেলেছে। সৈকত শার্টের হাতা গুটিয়ে নিয়ে বাকিদের দিকে তাকায়। রাগী স্বরে বলে, বিরোধী দলের কোনো পোস্টার থাকবে না। রাস্তায় বাজারে কোথাও না। যে বাধা দিতে আসবে তারই হাত পা ভেঙে দিবে। দলের সবাই লাঠি নিয়ে এগিয়ে যায় রাস্তার অপোজিটে। উধারে লাগানো মুফাহাজের পোস্টার। সবাই টেনে হিঁচড়ে ছেঁড়া শুরু করে পোস্টারগুলো। সালাউদ্দিন লুঙ্গি কাছা দিয়ে বলে, ভাইজানের পোস্টারের গোবর দিয়েছে। আমরা কি দিলে ডাবল প্রতিশোধ উঠবে বলো তো? সৈকত ভেবে নেই কিছু সময়। ফের তুড়ি বাজিয়ে বলে, মুতে দে শালার মুখে। সালাউদ্দিন বেশ খুশি হয়। এমন প্রস্তাবও করতে চেয়েছিল সে। লুঙ্গি তুলে মুফাজ্জের পোস্টারে প্রস্তাব করে দেই। একে একে টানানো সবগুলো পোস্টার ছিঁড়ে ফেলা শুরু করে।
মুহূর্তেই সেটাই হাজির হয় মুফাজ্জের গাড়ি। গাড়ি থেকে নিচে নেমে দাঁড়ায় মুফাজ্জের একমাত্র পুত্র রবিন। গায়ে ব্রাউন রঙের জ্যাকেট, জ্যাকেটের নিচে কালো শার্ট পরা, পায়ে সাদা কালো শু, বাম হাতে সিলভার রঙের ঘড়ির সাথে কয়েক রকম ব্রেসলেট, কানে ডায়মন্ডের টপ, কানের দুলকানো ঝলঝল করছে। পকেটে দুই হাত গুজে ধমকে বলে, আর একটা পোস্টার ছিঁড়লে হাত হাতের জায়গায় থাকবে না। সৈকত দেহে আসে রবিনের দিকে। রবিনের শার্টের কলার খাবলে ধরে বলে, একটা পোস্টারও থাকবে না। হেডম থাকলে আমাদের আটকিয়ে দেখা। ভাইজানের পোস্টারের উপর হামলা। আমরা কিছুতেই মানব না। বাজারে ভাইজানের পোস্টার না থাকলে আর কারো পোস্টারও আমরা রাখতে দিব না। শালা দালাল দালালের মতো থাকবে। পোস্টার ছিঁড়লে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষবো নাকি? আমরা কারো পোস্টার ছিঁড়ি নাই। মোফাজ্জ তালুকদারকে পোস্টার ছিঁড়তে হয় না। এ ধরনের ছোটলোকি কাজ আমরা করি না। নিজেদের পোস্টার ছিঁড়ে এখন নতুন নাটক সাজাচ্ছিস। সৈকত চরম রেগে যায়। গলা টিপে ধরে রবিনের। দাঁতে দাঁত চেপে বলে, ফালতু কথা একদম কবি না। বাজারের পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। দুপক্ষের হাতাহাতি লেগে যায় নিমিষেই। খবর পেয়ে বাজারে ছুটে আসে আরহাম। সৈকতকে টেনে দূরে সরিয়ে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। ধমকে বলে, কি হচ্ছেটা কি সৈকত? 2 দিন পর নির্বাচন। এখন কেন এমন করছিস? আরহাম পোস্টার সব ছিঁড়ে ফেলেছে ভাইজান। আমরা দেইখা চুপ থাকবো নাকি? আরহাম আর চোখে দেখে চারিপাশ। প্রতিটা পোস্টারে আরহামের ছবি থেকে ঠোঁটের অংশ নিখুঁতভাবে ছিঁড়ে ফেলা হয়েছে। ব্যাপারটা কেমন খটকা লাগলো তার। রবিনের মুখোমুখি দাঁড়িয়ে সোজাসাপটা প্রশ্ন ছুড়ে, পোস্টার কেন ছিঁড়েছিস? রবিন হাঁপাচ্ছে। কোনো রকম দম ছেড়ে বলে, মটকা গরম করবি না। কতবার বলবো পোস্টার আমাদের দলের কেউ ছেড়েনি। সৈকত আরহামকে টপকে আবারও ধেয়ে আসে রবিনের দিকে। আরহাম থামায়। ক্ষীণ স্বরে বলে, বাজারে সিসি ক্যামেরা আছে না? ওটা চেক করলেই তো আসল অপরাধী বেরিয়ে আসবে। সৈকত ব্যস্ত গলায় বলে, সেটা করাই ভালো হবে। ল্যাপটপ চেয়ারের উপর রেখে আরহাম ঝুঁকে দাঁড়ায়। ফুটেজ অন করে দৃষ্টি স্থাপন করে। সবাই বেশ মনোযোগ সহকারে দেখছে। আবছা আলোয় মাথায় ঘোমটা দিয়ে পোস্টারের সামনে এসে দাঁড়ায় কোনো রমণী। হাতের ধারালো ব্লেড দিয়ে প্রতিটা পোস্টারের উপর থেকে আরহামের ঠোঁট কেটে নেয়। পুরো পোস্টারগুলো কেটে মাথায় ঘোমটা সরাতেই চমকায় উপস্থিত সবাই। আরহামের মুখাভঙ্গি কঠিন হয়। তাতে দাঁত চেপে বলে, লাজুক। সৈকত জিভেই কামড় দিয়েছে। ভিড় ঠেলে স্থান ত্যাগ করে নেয় সৈকত। আরহাম রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। ল্যাপটপ ছুঁড়ে ফেলে দূরে। সবাইকে সামনের দিকে থেকে সরিয়ে জিপে উঠে বসে। গাড়ি স্টার্ট করে রওনা হয় বাসার দিকে। সদ্য ঘুম থেকে উঠে লাজুক এসে বসে সিঁড়ির উপর। পরনে কালো স্কার্ট আর অফ হোয়াইট রঙের টি-শার্ট। ঘড়ির কাঁটায় বাজতে চলল সকাল 10টা। এত সময়ে ঘুম ভেঙেছে তার। সুমি মির্জা সবাইকে সকালে নাস্তা পরিবেশন করছে। লাজুককে সিঁড়ির উপর বসতে দেখে চোখ মুখ কুঁচকে ফেলে। মৃদু স্বরে বলে, নাস্তা করে পড়তে বসো। লাজুকের আলসামি কাটেনি এখনো। আখিল জুসের গ্লাস নিচে নামিয়ে বোনকে হাত বাড়িয়ে ডাকে। লাজুক মুচকি হেসে আখিলের দিকে উঠে যেতে নিলে বিদ্যুৎ গতিতে লাজুককে বাহু খাবলে ধরে আরহাম। দাঁতে দাঁত চেপে বলে, বাজারের সব পোস্টার ছিঁড়েছে কে? লাজুক চমকায়। অত সকালে তো লাজুককে চোখে পড়ার কথা না। তাহলে আরহাম সরাসরি তাকে জিজ্ঞেস করছে কেন? শক্ত হাতের বাঁধনে আটকে পড়ে হাতের হাড় যেন ভেঙে যাচ্ছে। তুতলিয়ে বলে, আমি কিছু করিনি। বাকিরা খাওয়া ছেড়ে উঠে এসেছে ততক্ষণে। আরহাম রাগ সংযত করার চেষ্টা চালায়। শান্ত স্বরে বলে, কেন ছিঁড়েছিস পোস্টার? আমি ছিঁড়িনি। আরহাম থাপ্পড় তুলে রাগে। লাজুকের মুখে থাপ্পড় পড়ার আগে আখিল বোনকে বুকে আগলে নেয়। লাজুককে শক্ত করে জড়িয়ে নেয়। মুখোমুখি হয় আরহামের। রাগী গলায় বলে, কে তুই? কথায় কথায় আমার বোনের গায়ে হাত তোলার রাইট তোকে কে দিয়েছে? সুমি মির্জা ছেলের কথায় প্রতিবাদ করে বলে, কি বলছিস? আরহাম লাজুকের বড় ভাই। অপরাধ করলে আরহাম শাসন করবে না? না, করবে না। আমার বোন কোনো অপরাধ করলে শাসন করার জন্য আমি আছি। আমার বাবা আছে। ওকে, ও কেন আমার বোনের গায়ে হাত তুলবে? আরহাম তর্কে যায় না। হনহনিয়ে উঠে যায় উপরে। সুমি মির্জা ছেলের এ ধরনের কথায় বেশ অনুতপ্ত। রাগী গলায় বলে, তোমার বোনকে জিজ্ঞেস করো আরহামের পোস্টার কেন ছিঁড়েছে। ও ছেড়েনি, বলল তো। আরহাম কখনো মিথ্যা বলে না। সেটা তুমি জানো আখিল। জিজ্ঞেস করো কেন ছিঁড়েছে। আখিল লাজুকের হাত ধরে মুখোমুখি দাঁড় করায়। শান্ত স্বরে শোধায়, পোস্টারগুলো তুই ছিঁড়েছিস? লাজুক সবার দিকে ঘাড় ঘুরিয়ে একবার দেখে নেয়। ফের মাথা দোলায় হাস্যচক। সুমি মির্জা মুখশ্রী কঠিন হয়।
লাজুকের দিকে ধেয়ে আসে, বাধা দেয় আখিল। আমি জিজ্ঞেস করছি তো, ওর গায়ে হাত দিবে না মা। লাজুক এমনিতেই অসুস্থ। আখিল লাজুকের পানে চেয়ে মুলায়ম স্বরে বলে, কেন ছিঁড়েছ? কালু মানিকের ঠোঁটে শিলাকি জওয়ানের চুমু খেয়েছিল। আর কেউ যেন চুমু খেতে না পারে এজন্য সব পোস্টার থেকে ঠোঁট ছিঁড়ে ফেলেছে। পিছন থেকে স্নেহা ফিক করে হেসে ফেলে এবার। চিত্রা বোনকে নিজের দিকে টেনে এনে গুমরা মুখে শুধায়, ভাইজানের ঠোঁটে কেউ চুমু খেলে তোর কি? তুই পোস্টার ছিঁড়বি কেন? আমার কি মানে? শিলাকি জওয়ানি কেন চুমু খাবে কালু মানিককে? ওফ লাজুক, পোস্টারে চুমু খেলে কিছু হয় না। তুমি বুঝবে না, চুপ করো থাকো তো। সুমি মির্জা রাগে থরথর করে কাঁপছে। লাজুকের দিকে চোখ পাকিয়ে বলে, পোস্টারে চুমু খেলে কি হয়? কিছু হয় না বলছো? না। তাহলে আব্বাজানের ছবি দিয়ে কয়টা পোস্টার বানামু। ওইটা পূর্বপাড়ার শেফালি খালারে দিয়ে আমু। বলবো খালা রাত দিন আব্বাজানের পোস্টারে চুমু খাও। আখিল এবার ঠোঁট টিপে হাসে। সুমি মির্জা এদিক ওদিক তাকায়। আহাদ মির্জা খাওয়া ছেড়ে মুখ চেপে হাসছে। মেয়ের উপর রাগ এবার ঝালু স্বামীর উপর। হাতের ডিশ তুলে আহাদ মির্জার পিঠে আঘাত করে। ঠেক ঠেক করে বলে, মায়ের জন্ম না দিয়ে একটা কলাগাছ জন্ম দিতে পারোনি? এই বাদর 2 দিন পর মান সম্মান ডুবাবে দেখো। আরো আদর দিয়ে মাথায় তোলো। আহাদ মির্জা পিঠে হাত দিয়ে বসে আছে। চিত্রা প্রতিবাদ করে বলে, আম্মা আব্বারে মারলে কেন? আব্বা তো কিছু কয় নাই। তোর তোর বাপ তো কিছু কই না। তোর বাপ তো ফেরেশতা। উড়নচণ্ডী মাইয়া জন্ম দিয়ে আমার জীবন শেষ করে ফেলতাছে। একটাবার ধমকও দেয় না। সুমি মির্জা শাড়ির আঁচলে মুখ গুজে কেঁদে ফেলে। পূর্বপাড়ার সলিমুদ্দিন মাতব্বরের মেয়ের বিয়েতে এলাহি আয়োজন করা হয়েছে। আশপাশ 10 গ্রামের সবার নিমন্ত্রণ বিয়েতে। সলিমুদ্দিন রাজনীতিতে বেশ সক্রিয়। শহর থেকে বড় বড় রাজনীতিবিদরাও এসেছে অনুষ্ঠানে। মির্জাবাড়ির দুটো গাড়ি এসে থামে সলিমুদ্দিনের বাড়ির সামনে। গাড়ির দরজা খুলেই বের হয়ে আসে একে একে সবাই। তিনি খুব করে চেয়েছিলেন মির্জাবাড়ির সকলে যেন উপস্থিত হয় বিয়েতে। আখিলের পিছনে দাঁড়ানো মির্জাবাড়ির 3 মেয়ে। সবার পরনে আখিলের গিফট করা শাড়ি। নীল শাড়ির উপর হালকা প্রসাধনীতে নিজেকে সাজিয়েছে স্নেহা। শাড়িটা বেশ মানিয়েছে তাকে। রাজুকের শাড়ির অবস্থা করুণ। শাড়িতে সে অভ্যস্ত না। বোনদের শাড়ি পরা দেখে সেও শখ করে পড়েছে। গাড়ির ভিতরে শাড়ির অর্ধেক কুচি খুলে ফেলেছে সে। পায়ের তলায় শাড়ির কুচি গড়াগড়ি খাচ্ছে এখন। সলিমুদ্দিন চোখ ঘুরিয়ে সবাইকে দেখে নিয়ে মৃদু স্বরে শোধায়, আরহাম আসেনি? আজমল মির্জা মৃদু হেসে বললে, ও একটু ব্যস্ত আছে নির্বাচন নিয়ে। চলে আসবে এখনই। ঠিক আছে, আপনারা ভিতরে আসুন। সবাই ভিতরে গিয়ে প্যান্ডেলে বসে পড়ে খাওয়ার জন্য। গোল টেবিলে বাসার সবাই বসার পর বাকি আরো 2টি চেয়ার। লাজুক আশপাশটা তাকাতেই পাশের টেবিলে চোখ আটকায়। জ্বলন্ত সিগারেট ঠোঁটের কোণায় গুজে বসে আছে আরিশ। গায়ের কালো চেক শার্ট কুঁচকানো। লাজুকের বড্ড ইচ্ছে হয় আরিশের সাথে কথা বলতে। আর চোখে দেখেনি একবার সবাইকে। সবাই যে যার মতো গল্প করছে। লাজুক শাড়ির কুচি উঁচু করে আলগোছে উঠে যায়। দ্রুত পায়ে গিয়ে বসে আরিশের পাশের চেয়ারে। ফিসফিসিয়ে ডাকে, ভাইজান। লাজুকের ডাকে আরিশের ধ্যান ভাঙে। ঘাড় ঘুরিয়ে তাকায় একবার। লাজুক দাঁত কপাটি বের করে হাসে। নড়েচড়ে বসে শোধায়, তুমি ও বিয়েতে খেতে এসেছো? না, আমি খৈরাত খেতে এসেছি। লাজুকের মুখের হাসি ধপ করে নিভে যায়। আরিশ বাড়ির কারোর সাথে কথা বলে না। কেউ কথা বলতে গেলে খারাপ আচরণ করে। লাজুক আবারও বলে, কেমন আছো ভাইজান? খাইছো তুমি? চলো না সবাই মিলে একসাথে আজ খাবো। কতদিন আমরা একসাথে খাই না। চলো না। আরিশ জবাব দেয় না। সে সিগারেট খাওয়ায় মগ্ন। লাজুক আরিশের 2 হাত শক্ত করে চেপে ধরে। নিজের দিকে টেনে আবদার স্বরে বলে, চলো না। আরিশ রেগে যায়। দাঁতে দাঁত চেপে বলে, হাত ছাড় কইতাছি আমার। না ছাড়ুম না। আইজ আমরা একসাথে খামু। তুমি আহো আমার সাথে। আরিশ মেজাজ হারায়। হেঁচকা টানে নিজেকে ছাড়িয়ে নিয়ে লাজুকের ঘাড় ধরে ধাক্কা দেয় জুড়ে। লাজুক তাল হারায়। নিচে পড়ে যাওয়ার আগেই 2 হাতের বাঁধনে আটকা পড়ে। আহরাম লাজুককে সোজা করে দাঁড় করিয়ে তাকায় আরিশের পানে। আরিশ পায়ের উপর পা তুলে তখনও সিগারেট খাচ্ছে আপন মনে। আরহাম ধেয়ে যায় আরিশের দিকে। শার্টের কলার খাবলে ধরে বসা থেকে উঠে তুলে। দাঁতে দাঁত চেপে বলে, ওর গায়ে হাত দিলি কেন? আরিশ হ্যাঁচকা টানে নিজেকে ছাড়িয়ে নেয় বলে, আমারে দরদ দেহাতে আইছিল। ওরে কইয়া দে আরিশের কারু দরদ লাগে না। আর আমারে একদম চোখ রাঙাবি না। না হলে পুঁতে ফেলবো মাটির তলায়। তোর চোখ রাঙানোতে আরিশ ভয় পায় না। আরহাম সজোরে থাপড় দেয় আরিশের মুখে। দাঁতে দাঁত চেপে বলে,
গাঁজাখোরের সাথে কথা বলে নিজের ইমেজ খোয়াতে চাই না। ফার্দার মির্জাবাড়ির কারো গায়ে হাত তোলার চেষ্টা করলে হাত ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব। আরিশ গালে হাত দিয়ে ক্রুড় হাসে। বেদ্রুপ গলায় বলে, আমার সামনে কেউ আসবি না। ফুট এখান থেকে, মাদারচোদ। আহরামের রাগ মাথায় উঠল যেন এবার। চল ঝুলে যাই। হাত মুঠো পাকিয়ে আরিশের দিকে ধেয়ে যেতে নিলে মালিনী বেগম ছেলের কোমর চেপে ধরে বাধা দিয়ে বলে, মারিস না ওরে বাপ, আর কত মারবি। আহরাম মায়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আসে। সেখান থেকে মালিনী ছলছল চোখে আরিশের দিকে তাকাই, ভেজা গলায় বলে, কেমন আছিস বাপ? সইরা যাও কইতাছি। কতদিন কইছি একদম দরদ দেখাবা না। তোমাকে মুখও আমি দেখতে চাই না। শোন না, এখান থেকে যাবা নাকি আমি না খাইয়া চইলা যামু। মালিনী বেগম আর কথা বাড়ায় না। রাজুকের হাত ধরে সরে আসে সেখান থেকে। আরিশ ধপ করে বসে পড়ে চেয়ারে। মেরুন রঙের গর্জিয়াস লেহেঙ্গা পরে সুলতান শিকদারের হাত ধরে দাঁড়িয়ে আছে চারুলতা। সুলতান শিকদার খুশমেজাজি গল্প করছে মুফাজ্জের সাথে। ফাহাদ কোথা থেকে দৌড়ে এসে আরিশের কানে কানে বলে, শালা তুই এখানে বিড়ি টানছোস? এদিকে তোর লতাপাতা অন্য গাছে উইঠা যাচ্ছে। মানে? এমপির পুলারে দেখতাছি না কেমন তাকাইয়া আছে, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাচ্ছে। আরিশের হাতের রগ জাগ্রত হয়। বসা থেকে উঠে দাঁড়িয়ে হাত মুঠো পাকিয়ে নেই। রবিন অশ্লীল চোখে দেখে যাচ্ছে চারুলতাকে। এটা কিছুতেই সে মানতে পারবে না। রবিনের দিকে ধেয়ে যেতে নিলে ফাহাদ আটকাই। ফিসফিসিয়ে বলে, ঝামেলা এইখানে করবি না, বাইরে যায়া যা করার করুম। এখানে নেতা সাহেব আর জজ সাহেব উপস্থিত। আমাগো জেলে পড়লে আর বেরুতে পারবো না। আনিসের কাঁধ থেকে ফাহাদের হাত সরিয়ে দিয়ে হেঁটে যায় চারুলতার দিকে। রবিন একদম চারুলতার গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে। আনিস পেছনে গিয়ে দাঁড়ায় দুজনের। চারুলতা কেমন উসখুস করছে। ব্যাকলেস ব্লাউজ পরে পিঠ অনেকটা উন্মুক্ত। পিঠে কেমন সুরসুরি অনুভূতি হচ্ছে তার। বিষয়টা সম্পূর্ণ বুঝে ওঠার আগেই পিঠের চামড়া যেন কেউ খাবলে ধরে। চারুলতা হাত মুঠো পাকিয়ে পিছনে ঘুরে। আনিসকে চোখে পড়তেই রাগ আরো দ্বিগুণ হয়। তাতে দাঁত চেপে বলে, বদমাইশ জানোয়ার। আনিস কিছু বুঝে ওঠার আগে চারুলতা পরপর কয়েকটা থাপ্পড় দেয় আরিশের গালে। চিৎকার দিয়ে বলে, জানোয়ার, কোন মায়ের পেটে তোর জন্ম? তোর মারে আমি দেখতে চাই। তোরে মানুষ যখন করতে পারিনি তখন কেন মেরে ফেলিনি? মেয়েদের সম্মান দিতে হয় কিভাবে সেটাও শেখায়নি তোর মা। আরিশের মুখশ্রী কঠোর হয়। চারুলতা চুলের মুঠি খাবলে ধরে বলে, শালে আমারে যা ইচ্ছে ক। আমার মারে টানলি কেন? কি করছি আমি? সদ্য গাড়ি থেকে নিচে নেমে দাঁড়ানো সাইম ধেয়ে আসে আরিশের দিকে। বোনের উপর এমন আক্রমণে সে ক্ষুব্ধ। আরিশের গলা টিপে ধরে খানিক দূরে সরিয়ে নিয়ে যায়। পেটে অগণিত লাথি ঘুষি দেয়। আরিশও থেমে থাকে না, পাল্টা আঘাত শুরু করে। বিয়ে বাড়িতে লেগে যায় হাতাহাতি। চলবে। কণ্ঠে গল্প বাই রেড থেকে আমি রেড। পরবর্তী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকো।